আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা বিশ্ব বাণিজ্য আর আন্তর্জাতিক সম্পর্কের যে চেনা ছবিটা তাকে একেবারে নাড়িয়ে দিচ্ছে। আর এর জন্য আমাদের হাতে একটা দারুণ সোর্সও আছে, তাই না? হ্যাঁ, আমাদের হাতে আছে দি ইকোনমিস্টের ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্ট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতির পেছনের দর্শনটা তুলে ধরা হয়েছে। দেখুন, আমরা সবাই জানি যে আমেরিকা শুল্ক বা ট্যারিফ ব্যবহার করছে, কিন্তু এই আলোচনাটা আমাদের ভাবনার চেয়েও অনেক গভীরে নিয়ে যায়। ঠিক। প্রশ্নটা শুধু অর্থনীতির মধ্যে নেই। একদম। প্রশ্নটা হলো, শুল্ক কি এখন আর শুধু একটা বাণিজ্যিক হাতিয়ার, নাকি এটা ২১ শতকের একটা নতুন ভূ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে? আর এই নীতির যারা সমর্থক তারা এটাকে কিভাবে দেখছেন, কেন তাদের কাছে এটা জরুরি? ঠিক তাই। চলুন এই জটিল বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। আর এই গভীরে যাওয়ার শুরুতেই কিন্তু একটা বেশ চমকপ্রদ বিষয় সামনে আসে। সোর্সে বলা হচ্ছে এই যে শুল্কের ব্যবহার, এটা এখন আর শুধু কোনো দেশ থেকে কি দামে জিনিস আসছে তার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই? তাহলে আর কোথায় ব্যবহার হচ্ছে? মেক্সিকোর সাথে জলের চুক্তি হোক, বা ধরুন চীন থেকে আসা ফেন্টানিলের মতো মারাত্মক মাদকের প্রবাহ আটকানো, সব কিছুতেই এই শুল্ককে একটা চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা। সোর্সে এটিকে একটি আশ্চর্যজনকভাবে সফল এবং নির্মম কৌশল হিসেবেও বর্ণনা করা হয়েছে। এখানেই আমার প্রথম প্রশ্নটা আসে। বাণিজ্য নীতিকে এভাবে অন্য সমস্যা সমাধানের জন্য ব্যবহার করাটা কি স্বাভাবিক? সাধারণত তো আমরা দেখি যে এই ধরনের কাজের জন্য নিষেধাজ্ঞা বা স্যাংশনসের মতো আরও অনেক কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তাহলে হঠাৎ শুল্ক কেন? চমৎকার প্রশ্ন। আর সোর্সে ঠিক এই যুক্তিটাই দেওয়া হয়েছে, তবে একটু অন্যভাবে। বক্তার মতে এই কৌশলটিকে যারা খুব আগ্রাসী বলে মনে করছেন তারা আসলে বড় ছবিটা দেখছেন না। বড় ছবি বলতে? যুক্তরাষ্ট্র তো কয়েক দশক ধরে ভূরাজনৈতিক কারণে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যবহার করে আসছে। যেমন ধরুন, কোনো দেশে মানবাধিকার লঙ্ঘন হলে বা যুদ্ধ থামাতে তাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হ্যাঁ, যাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্যাংশনস, যে একটা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিতে পারে। ঠিক তাই। এখন সেই প্রেক্ষাপটে ভাবুন তো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটা দেশকে বিশ্ব অর্থনীতি থেকে প্রায় বের করে দেয়। সেটা একটা বিরাট পদক্ষেপ। সেই তুলনায় একটা নির্দিষ্ট পণ্যের উপর শুল্ক আরোপ করাটা তো অনেক নরম একটা পদক্ষেপ। এটা তো কোনো সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, বরং একটা ফি বা মাশুল মাত্র। আমি বুঝতে পারছি। তো সোর্সের যুক্তিটা হলো, বিশ্ব যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ব্যবহারে অভ্যস্ত, তখন এই শুল্ক আরোপ নিয়ে এত অবাক হওয়ার কি আছে? এটা তো আসলে অনেক কম কঠোর একটা ব্যবস্থা। অর্থাৎ যুক্তিটা হলো তীব্রতার পার্থক্য নিয়ে। যেহেতু এর চেয়েও কঠিন পদক্ষেপ নেওয়া যেত, কিন্তু নেওয়া হয়নি, সেহেতু এই শুল্ক আরোপকে একটি সংযত পদক্ষেপ হিসেবেই দেখা উচিত। এটা একটা বেশ অভিনব যুক্তি। কিন্তু এই যুক্তিটা কি সেই সব পুরনো বাণিজ্য চুক্তির পরিপন্থী নয়, যেগুলোর উপর ভিত্তি করে গত কয়েক দশক ধরে বিশ্ব বাণিজ্য চলেছে, যেমন WTO বা NAFTA? আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন। এই নতুন নীতির সমর্থকদের চোখে ওই পুরনো চুক্তিগুলোই ছিল আসল সমস্যা। সাক্ষাৎকারে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ন্যাফটার মতো চুক্তিগুলোকে কোনো রাগঢাক না রেখে একটি আত্মঘাতী চুক্তি বা সুসাইড প্যাক্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। আত্মঘাতী চুক্তি? এটা তো একটা বেশ শক্তিশালী অভিযোগ। তার মানে কি এই যে বিশ্বায়নের পুরো ধারণাটাই ভুল ছিল, নাকি শুধু এই চুক্তিগুলোই ফ্লড ছিল? সোর্সের দৃষ্টিকোণ থেকে সমস্যাটা বিশ্বায়নের ধারণার চেয়েও বেশি ছিল এই চুক্তিগুলোর অপরিবর্তনীয় প্রকৃতি নিয়ে। বলা হচ্ছে এই চুক্তিগুলো যেন পাথরে খোদাই করা কিছু নিয়ম, যা বদলানো যায় না। একদম, যা হয়তো ৩০-৪০ বছর আগেকার পৃথিবীর জন্য তৈরি হয়েছিল এবং আজকের দিনে তা একেবারেই অচল। আর এই অপরিবর্তনীয় নিয়মের ফাঁদে পড়েই আমেরিকার বড় বড় কারখানাগুলো সস্তা শ্রমের খোঁজে বিদেশে চলে গেছে। যার ফলে দেশের ভিতরের উৎপাদন শিল্প প্রায় ধ্বংস হয়ে গেছে। ঠিক তাই। কয়েক প্রজন্ম ধরে যে শিল্প শহরগুলো গড়ে উঠেছিল সেগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। আমি বুঝতে পারছি। অর্থাৎ যুক্তিটা হলো, একটা চুক্তি যদি দেশের মানুষের ক্ষতি করে, তাহলে সেই চুক্তি অন্ধভাবে মেনে চলাটা দেশপ্রেম নয়, বোকামি। এটা তো সার্বভৌমত্বের একটা মৌলিক প্রশ্ন। একদম। বক্তার মতে এটা নিজের নিয়ন্ত্রণ হারানোর একটা সহজ উপায়। ভাবুন তো, একটা দেশের আইন
কিন্তু সেটা বদলানোর ক্ষমতা দেশের মানুষের হাতে নেই, কারণ বহু বছর আগে একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছিল। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্বায়নের নামে দেশের শিল্পকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। তাই বর্তমান কৌশলটিকে একটি মধ্যম পন্থা হিসেবে দেখানো হচ্ছে। মধ্যম পন্থা সেটা কিভাবে? একদিকে যেমন পুরনো, কঠোর, অপরিবর্তনীয় চুক্তিগুলোকে প্রত্যাখ্যান করা হচ্ছে, আচ্ছা, তেমনি অন্যদিকে কিন্তু সম্পূর্ণ নিয়মকানুনহীন একটি বিশ্বের দিকেও যাওয়া হচ্ছে না। এটিকে পুরনো ব্যবস্থার, মানে ধরুন ডব্লিউটিওর উপরে একটি নতুন স্তর হিসেবে বর্ণনা করা হয়েছে। একটা নতুন লেয়ার। হ্যাঁ, এই নতুন স্তরে শুল্কের মতো নমনীয় হাতিয়ার ব্যবহার করে পুরনো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এটা পুরনো সিস্টেমকে সম্পূর্ণ বাতিল করা নয়, বরং এর উপরে একটা নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা, যা সময়ের সাথে সাথে বদলানো যায়। এই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটির ধারণাটা বেশ আকর্ষণীয়, কিন্তু এর তো একটা উল্টো দিকও আছে, তাই না? যদি নিয়মকানুন প্রতিনিয়ত বদলাতে থাকে, তাহলে অন্য দেশগুলো, এমনকি আমেরিকার মিত্র দেশগুলো, কিভাবে আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে? হ্যাঁ, আর এখানে সোর্সের সবচেয়ে অবাক করার মতো এবং বিতর্কিত যুক্তিটা আসে। সাক্ষাৎকারে উপস্থাপক ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন যে এই নীতির ফলে যে একটা চরম অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে, সেটাই কি আসল উদ্দেশ্য? সবাই কি দ্বিধায় রাখাই কি লক্ষ্য? এর উত্তরে কি বলা হয়েছে? উত্তরে যা বলা হয়েছে তা বেশ সোজাসাপটা এবং সম্ভবত অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে। বলা হয়েছে, অনিশ্চয়তার একটি মূল্য আছে, বা দেয়ারস ভ্যালু ইন আনসার্টেনটি। এই কথাটা শুনতে তো অদ্ভুত লাগছে। সাধারণত ব্যবসা-বাণিজ্য তো স্থিতিশীলতা আর প্রেডিক্টেবিলিটির উপর নির্ভর করে। তাহলে অনিশ্চয়তা কিভাবে মূল্যবান হতে পারে? ঠিক এখানে কৌশলটা লুকিয়ে আছে। দেখুন, স্থিতিশীলতা আপনার প্রতিপক্ষকেও সুবিধা দেয়। তারা জানে আপনি কি করবেন, আপনার নিয়মকানুন কি। ঠিক। কিন্তু অনিশ্চয়তা আপনার মিত্রদের কিছুটা অস্বস্তিতে রাখলেও আপনার প্রতিপক্ষকে সবসময় দ্বিধায় রাখে। তারা পরবর্তী পদক্ষেপ অনুমান করতে পারে না। সোর্সে যুক্তি দেওয়া হচ্ছে যে এই কৌশলগত দ্বিধা তৈরি করার জন্য মিত্রদের অস্বস্তিটুকু মেনে নেওয়া হচ্ছে। তার মানে বার্তাতে খুব পরিষ্কার। হ্যাঁ, বার্তাটি অত্যন্ত স্পষ্ট। কোনো দেশেরই মার্কিন বাজারে প্রবেশের নিশ্চিত বা জন্মগত অধিকার নেই। এই প্রবেশাধিকার শর্ত সাপেক্ষ। তার মানে এতদিন ধরে যে নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ছিল, সেটাকে পুরোপুরি চ্যালেঞ্জ করা হচ্ছে। কিন্তু আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা, যারা শুধু বাণিজ্যিক নয়, সামরিক এবং রাজনৈতিকভাবেও আমেরিকার অংশীদার, তারা তো এটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখতে পারে। অবশ্যই, আর সোর্সে তো তাদের হৃদয়ভঙ্গ বা হার্ট ব্রোকেন হওয়ার কথাও বলা হয়েছে। হ্যাঁ, তো এই নীতির প্রবক্তারা এই সমালোচনাকে কিভাবে দেখছেন? এই সমালোচনার উত্তরেই এই নীতির আসল দর্শনটা বেরিয়ে আসে। যখন মিত্রদের ক্ষোভ এবং হৃদয়ভঙ্গ হওয়ার কথা বলা হয়, তখন উত্তরে সাফ জানিয়ে দেওয়া হয় যে এই নীতিটা তাদের জন্য তৈরি হয়নি। তাদের জন্য তৈরি হয়নি, তাহলে কার জন্য? এর মূল লক্ষ্য হল আমেরিকান ভোটার এবং আমেরিকান কর্মী। বাণিজ্য নীতিকে এখানে পররাষ্ট্রনীতির ঊর্ধ্বে রেখে একটি অভ্যন্তরীণ নীতি হিসেবে দেখা হচ্ছে। এটা তো একটা বিরাট পরিবর্তন। তার মানে আন্তর্জাতিক সম্পর্কের চেয়েও দেশের ভেতরের রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। সাক্ষাৎকারে বক্তা আরও পরিষ্কার করে বলেছেন, আমি তোমাদের বাণিজ্য নীতির জন্য দোষ দিই না, আমি আমেরিকান নীতি নির্ধারকদের দোষ দিই। বাহ, এটা তো একদিকে যেমন বর্তমান পদক্ষেপকে ন্যায্য প্রমাণের কৌশল, তেমনি অন্যদিকে বিদেশি নেতাদের সরাসরি আক্রমণ না করে একটা কূটনৈতিক ভারসাম্য রক্ষারও চেষ্টা। দায়টা নিজের দেশের আগের নেতাদের ওপর চাপানো হচ্ছে। ঠিক ধরেছেন। আর এর মাধ্যমে দেশের মানুষের কাছেও একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা যাচ্ছে যে আমরা অতীতের ভুল সংশোধন করছি, বাইরের দুনিয়া কি ভাবছে তা নিয়ে আমরা চিন্তিত নই, কারণ আমাদের প্রথম এবং একমাত্র দায়িত্ব দেশের মানুষের প্রতি। আর এটা বাণিজ্য নীতিকে একটা জাতীয়তাবাদী প্রকল্পের অংশ করে তোলে। ঠিক। আচ্ছা, এই হৃদয়ভঙ্গ হওয়ার বিষয়টা নিয়ে সোর্সে কিন্তু একটা অসাধারণ মুহূর্ত আছে। এটা শুধু একটা কূটনৈতিক শব্দ নয়, এর উত্তরে যে যুক্তিটা দেওয়া হয়েছে তা পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, ওটা আলোচনার সম্ভবত সবচেয়ে আবেগঘন এবং শক্তিশালী অংশ। যখন বলা হয় যে আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা এই ব্যবহারে গভীরভাবে মর্মাহত বা হার্ট ব্রোকেন, তখন বক্তা পুরো যুক্তিটিকেই উল্টে দেন। একদম। তিনি পাল্টা প্রশ্ন করেন, যখন আমাদের কারখানাগুলো দেশ ছেড়ে ওহাইও বা মিশিগান থেকে তোমাদের দেশে চলে যাচ্ছিল,
তখন কি তোমরা হৃদয়ভঙ্গ হয়েছিলে? আর ফ্যান্টানিলের কথাও তো বলেন। হ্যাঁ, বলেন যখন চীন থেকে আসা ফেন্টানিলের মতো মাদক আমেরিকার রাস্তায় ছড়িয়ে পড়ছিল আর হাজার হাজার তরুণ মারা যাচ্ছিল, তখন কি তোমরা হৃদয়ভঙ্গ হয়েছিলে? এটা তো অবিশ্বাস্য। এই একটা প্রশ্নে তো পুরো আলোচনাকে আন্তর্জাতিক কূটনীতি এবং মিত্রদের অনুভূতি থেকে সরিয়ে এনে একেবারে সাধারণ আমেরিকান পরিবারের দুঃখ কষ্টের জায়গায় নিয়ে আসা হলো। এটা একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক চাল। অত্যন্ত শক্তিশালী। এটি বিতর্কটিকে কূটনৈতিক অনুভূতি থেকে সরিয়ে এনে জাতীয় দুর্দশা এবং নৈতিক দায়িত্বের দিকে নিয়ে যায়। বার্তাটা খুব পরিষ্কার। অন্যের অনুভূতির আগে নিজের দেশের মানুষের কষ্টকে অগ্রাধিকার দিতে হবে। বক্তা বলছেন তার কাজ হল মধ্য আমেরিকার সেই সব পরিবারের কথা চিন্তা করা যারা কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে। ব্রাসেলস বা টোকিওর সেই সব কূটনীতিকদের অনুভূতির কথা ভাবা নয়, যারা পুরনো ব্যবস্থার সুযোগ নিয়েছে। এখানে তো একটা সুস্পষ্ট বিভাজন টানা হচ্ছে, আমাদের মানুষ বনাম ওদের মানুষ, এবং একজন নেতার দায়িত্ব যে নিজের মানুষের প্রতি তা খুব স্পষ্টভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এবং দিন শেষে এই যুক্তির পেছনে যে জিনিসটা কাজ করছে সেটা হলো ক্ষমতার বাস্তবতা। সাক্ষাৎকারের শেষে বক্তা কোনো রাগঢাক না রেখেই স্বীকার করেছেন যে খাঁটি শক্তি এখানে একটি ভূমিকা পালন করে, বা পিওর পাওয়ার প্লেজ আ রোল হিয়ার। আচ্ছা। তিনি বলছেন প্রতিটি দেশের নেতারই উচিত নিজের দেশের মানুষের কথা ভাবা এবং সেই অনুযায়ী কাজ করা। মূল লক্ষ্য হল আমেরিকার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেই অনুযায়ী সম্পর্কগুলোকে ক্রমাগত পর্যালোচনা এবং পরিবর্তন করা। কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। তার মানে এখানে নৈতিকতা বা বন্ধুত্বের চেয়েও জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক শক্তিকেই বড় করে দেখা হচ্ছে। এটা আন্তর্জাতিক সম্পর্কের সেই বাস্তববাদী বা রিয়েলিস্ট তত্ত্বের মতো শোনাচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন। এটি সেই তত্ত্বেরই একটি আধুনিক এবং বাণিজ্যিক সংস্করণ। এখানে কোনো রাগঢাক না রেখেই বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতার উপর ভিত্তি করে চলে। যার হাতে ক্ষমতা বা লেভারেজ আছে সে তার ব্যবহার করবে নিজের স্বার্থে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই যে শুল্ককে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা, পুরনো চুক্তিকে আত্মঘাতী বলা, আর সবকিছুর ঊর্ধ্বে দেশের কর্মীকে রাখা, এই পুরো দর্শনটা বিশ্ব বাণিজ্যকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনে হয় এখানকার মূল দ্বন্দ্বটি দুটি ভিন্ন বিশ্বদৃষ্টির মধ্যে। একটি হল স্থিতিশীল, পূর্বাভাসযোগ্য এবং আন্তর্জাতিক নিয়মের উপর ভিত্তি করে চলা একটি বিশ্বব্যবস্থা, যা আমরা গত অর্ধ শতাব্দী ধরে দেখে এসেছি। হ্যাঁ, আর অন্যটি হল নমনীয়তা, জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক শক্তি প্রয়োগের পক্ষে থাকা একটি নতুন পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। এটা নিয়মভিত্তিক বিশ্ব থেকে সরে গিয়ে একটি শক্তিভিত্তিক বিশ্বের দিকে যাত্রার স্পষ্ট ইঙ্গিত। তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। আজকের এই পরস্পর সংযুক্ত এবং জটিল বিশ্ব অর্থনীতিতে কোনো বড় শক্তি কি সত্যি এমন একটি বাণিজ্য নীতি অনুসরণ করতে পারে যা পররাষ্ট্রনীতির চেয়ে বেশি অভ্যন্তরীণ নীতি? এবং তা সত্ত্বেও তার বৈশ্বিক অবস্থান, তার মিত্রদের সাথে সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না? ঠিক, এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনের বিশ্বের চেহারা।